পারমাণবিক শক্তি ব্যবহারের এলিট ক্লাবে বাংলাদেশ। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু, অগাস্টে মিলবে 300 মেগাওয়াট। পাশে থাকবে রাশিয়া। রাস্তার পরে পাচার খেয়ে পড়ে, স্লিপ খেয়ে পড়ে। ট্যাক্স তো আমরা দিতেছি, আমাদের 2 টাকার উপকার হইতেছে না। সরকারের কাছে আমরা চাই এই রাস্তা যেন ঠিক করে দেয়। রাজধানীর বুকে গ্রামীণ মেঠোপথ, নেই ড্রেনেজ ব্যবস্থা, বৃষ্টি হলেই চলাচল অনুপযোগী। অবহেলিত ঢাকা উত্তর সিটির 18টি ওয়ার্ড, পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে প্রকল্প গ্রহণ। তীব্র সেচ সংকট, আবাদহীন একরের পর একর জমি, লোডশেডিংয়ে বেড়েছে ভোগান্তি। খাল খনন কর্মসূচিতে পরিস্থিতি বদলে যাওয়ার আশা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে শুরু হচ্ছে অভয়াশ্রমে মাছ শিকার। জাল নৌকা নিয়ে নদীতে নামার প্রস্তুতি জেলেদের, আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার আশা। এবং ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট শুরু, নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী মমতা সহ 2 ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। 142 আসনে ভোট দেবে 3 কোটির বেশি ভোটার। সকলের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। 33তম দেশ হিসেবে পারমাণবিক শক্তি ব্যবহারের এলিট ক্লাবে বাংলাদেশ। শুরু হলো দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম, যা চলবে অন্তত 45 দিন। বিজ্ঞানমন্ত্রীর আশা, অগাস্ট নাগাদ রূপপুরের প্রকল্প থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। আগামীতেও রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন রোসাটমের মহাপরিচালক। বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন, ক্যামেরায় ছিলেন আল মামুন। দীর্ঘ প্রতীক্ষার ইতি টেনে রূপপুরের হাত ধরে গৌরব আর সক্ষমতার নতুন অধ্যায়ে পা রাখল বাংলাদেশ। প্রায় 8.5 বছর আগে পদ্মার ধুধু বালুচরে প্রথম কংক্রিট ঢালাইয়ের মধ্য দিয়ে যে মহানির্মাণযজ্ঞের সূচনা হয়েছিল, বহুমুখী চ্যালেঞ্জ অতিক্রম শেষে এবার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করল এই মেগা প্রকল্পটি। 2023 সালের সেপ্টেম্বরে পারমাণবিক জ্বালানি হিসেবে দেশে এসেছিল যে ইউরেনিয়াম অ্যাসেম্বলি, মঙ্গলবার বিকেলে সেগুলোর প্রবেশ করানো শুরু হলো দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটে। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারের এলিট ক্লাবে 33তম দেশ হিসেবে নাম লেখালো বাংলাদেশ। প্রকল্প এলাকায় আয়োজিত ফুয়েল লোডিংয়ের আনুষ্ঠানিকতায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের নবযাত্রায় শুভেচ্ছা বার্তা দেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি। আর রোস নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এলেক্সি লেকাচেভ আগামীতেও বাংলাদেশের পাশে থাকার কথা জানান। Усилия огромного коллектива привели к сегодняшнему дню, привели к готовности к спуску первого энергоблока. সরকারের নীতি নির্ধারকরা বলছেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে রূপপুরে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের আশা, কেবল বিদ্যুৎ উৎপাদনই নয়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, জীবনমান উন্নয়ন আর অর্থনীতি গতিশীল করতে অগ্রণী ভূমিকা রাখবে এই প্রকল্পটি। এই দীর্ঘ যাত্রাপথের পরিকল্পনা, নকশা নির্মাণ, ফুয়েল লোডিং, স্টার্টআপ, প্রতিটি ধাপ ছিল অত্যন্ত চ্যালেঞ্জার। পারমাণবিক শক্তি আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি। এটি শুধু বিদ্যুৎ উৎপাদন করবে না, এটা আমাদের প্রযুক্তিগত সক্ষমতা, শিল্পায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে শক্তিশালী করবে। 2 ইউনিট মিলে দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে মিলবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। সব ঠিক থাকলে আগস্টে 300 মেগাওয়াট এবং ধাপে ধাপে আগামী বছরের শেষ দিকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে রূপপুর। জ্বালানি রূপান্তরের যে স্বপ্ন দেখাচ্ছিল রূপপুর, আজ তার অনেকটাই বাস্তব। বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটে ফুয়েল লোডিংয়ের মাধ্যমে শুরু হলো নতুন অধ্যায়ের। নীতি নির্ধারকরা বলছেন, পুরোদমে উৎপাদনে আসলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার 10% যোগান দিতে পারবে রূপপুর। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাবনা। রাজধানীর বুকে যেন গ্রামীণ মেঠোপথ, সরু গলি, নেই ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টি হলেই চলাচল অনুপযোগী হয়ে পড়ে সড়ক। উন্নয়ন বঞ্চিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন 18টি ওয়ার্ড। তবে সিটি কর্পোরেশন বলছে, পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রায় 65%। মাহাদি ইসলাম, ধ্রুব রিপোর্ট। রাজধানীর গুলশান বনানী, পরতে পরতে যার আভিজাত্যের ছোঁয়া।
পরিকল্পিত ড্রেনেজ, ঝকঝকে সড়ক, আধুনিক নাগরিক সুবিধা, কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ভাষায় ঈশ্বরের ভদ্রপল্লী। কিন্তু এর বিপরীত চিত্র কয়েক কিলোমিটার দূরেই ঢাকা উত্তর সিটির বর্ধিত দুটি ওয়ার্ড। এক বুক আশা নিয়ে এক দশক আগে ডিএনসিসির সঙ্গে যুক্ত হয় 18টি ওয়ার্ড। সিটি নির্বাচনে ভোট দিলেও গেল এক দশক ধরে জুটেছে শুধুই উন্নয়ন বঞ্চনা। তুরাগ থানাধীন 52 নম্বর ওয়ার্ড, বেহাল সড়ক, নেই ড্রেনেজ ব্যবস্থা, তাই সামান্য বৃষ্টিও হয়ে ওঠে ভোগান্তির নাম। সিটির ভিতরে যে এরকম একটা রাস্তা আছে, এটা আশেপাশের মানুষ হয়তো জানে না, কখনো কল্পনা করে নাই। রাস্তার পরে পাচার খেয়ে পরে, স্লিপ খেয়ে পরে, লাস্টে কারো হাঁটু ভাঙে, কারো মাথা ভাঙে। তারা অসুস্থ, তারা যেতে পারে না, এমনকি অটো চলতে পারে না। রাস্তাটা অনেক আগে থেকে নষ্ট। সরকারের কাছে আমরা চাই এই রাস্তা যেন ঠিক করে দেয়। উত্তরখানের 46 নম্বর ওয়ার্ডের গল্পটা আরও হাহাকারের। মেঠোপথ মারিয়েই করতে হয় চলাচল। চলতি পথে মানুষ আর ময়লার ভাগার হয়েছে একাকার। ট্যাক্স তো আমরা দিতেছি হনে, আমাদের 2 টাকার উপকার হইতেছে না। কিছুদিন আগে আমার এক বড় ভাইয়ের বউ অসুস্থ হয়েছে, লাশের খাটিয়া কইরা তাকে হসপিটাল আনতে হয়েছে। রাস্তার এরকম অবস্থা, আমাদের কোনো এলাকার কোনো সুযোগ সুবিধা নাই। তবে সিটি কর্পোরেশনের নথি বলছে এই দীর্ঘ বঞ্চনার অবসানে সড়ক, খাল ও নর্দমা উন্নয়নে প্রকল্প নেওয়া হয়েছে, যার অগ্রগতি 65%। তবে এই প্রকল্পে উপেক্ষিত 52 নম্বর ওয়ার্ড। প্রশ্ন থেকেই যায়, কেন অবহেলিত এই জনপদ? 52 নম্বর ওয়ার্ডের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রাস্তাঘাটগুলো আছে সেটা আমি অগ্রাধিকার ভিত্তিতে আমার চিফ ইঞ্জিনিয়ারকে আমি নির্দেশ দিব, সেটা যেন ব্যবস্থা গ্রহণ করা। লিখিত কোনোভাবে এইভাবে অভিযোগ পাইনি, আপনি মৌখিকভাবে বলেছেন, শুনলাম, আমি নিজে উদ্যোগী হয়ে সেটা জানার চেষ্টা করব। তবে প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং দৃশ্যমান উন্নয়ন চায় বর্ধিত সিটির বঞ্চিত এই বাসিন্দারা। 2017 সালে 8টি ইউনিয়ন ভেঙে গড়ে ওঠা 37 থেকে 54 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে সিটি কর্পোরেশনের নামটি শুধু যেন এক বাড়তি ট্যাক্সের বোঝা, কেননা নাগরিক সেবা এই অঞ্চলের মানুষের কাছে দূর আকাশের তারা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। বড় মৌসুমে সেচ সংকটে ধুঁকছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। পানির অভাবে আবাদহীন একরের পর একর জমি। লোডশেডিং বেড়ে যাওয়ায় পবা, গোদাগাড়ি, তানোরে তীব্র হয়েছে সেচ সংকট। কৃষি নির্ভর সেই বরেন্দ্র এলাকার দুর্ভোগ তুলে ধরেছেন কামরুজ্জামান মামুন, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। 8 মাসের অন্তঃসত্ত্বা তহুরা বেগম। রান্না, গোসল, কাপড় ধোয়া আর খাবার পানি পেতে নিত্যদিনের সংগ্রাম তার। ভাত রানবো, পানি বেগর ভাত রান্না হয় না। বিদ্যুতে যে এখন নাই, যখন মন তখন ওরা দেয়, পানির ব্যবস্থা নাই বোধহয়। এভাবে আমাকে পানি নিয়ে যায়, সংসারের কাজে লাগাতে হয়। পুকুরের পচা পানি আমরা লিয়া কাপড় ধরি ধুই। পানির আমার খুবই খিদিবিদি, ধরেন কি কারেন্ট থাকে না। এমন জীবনযুদ্ধ রাজশাহীর বরেন্দ্র এলাকার বাসিন্দাদের নিত্যদিনের। সেচ নির্ভর বোরো চাষে অঞ্চলের কৃষকদের গল্পটা আরও কষ্টের। লোডশেডিং বেড়ে যাওয়ায় তীব্র হয়েছে সেচ সংকট। এই পানির লেয়ারটি প্রচুর পরিমাণে গভীরে চলে গেছে এবং এখান থেকে আমাদের পানি উত্তোলন সম্ভব হচ্ছে না। কারেন্ট যেহেতু থাকছে না, শ্যালো মেশিনে চালাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে আমার 3.5 লিটার করে তেল কাছে, অনেক খরচা হয়েছে বেশি। পানি ডিপে কম উঠছে, প্লাস হলো কারেন্টের একটা ঘাটতি। এই জন্যে শুকানে পড়ে থেকে জমিগুলা ধান লাল হয়ে যাচ্ছে। যখন আপনার বিদ্যুৎ থাকে না, তখন আপনার ধরেন যে পুকুর থেকে আমরা মেশিন দিয়ে পানি উঠাই। 23,993 হেক্টর আবাদি জমির মধ্যে অর্ধেকের বেশি, প্রায় 1661 হেক্টরই পড়ে আছে অনাবাদি হয়ে। পানির লেয়ার না থাকা ও বিদ্যুতের চরম লুকোচুরিতে সেচ সংকটে ধুঁকে ধুঁকে বেঁচে আছেন বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প কর্তৃপক্ষ বলছে, বোরো ছাড়া কম সেচে উৎপন্ন ফসলে আগ্রহ বাড়াতে হবে কৃষকের। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিতে বদলে যেতে পারে এ অঞ্চলের সেচ সংকট। এরই মধ্যে শেষ হয়েছে প্রায় 20 কিলোমিটার খাল খনন কাজ। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে হবে, ভূপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। আমাদের সামনে বড় একটা খাল খননের কর্মসূচি আছে, কৃষককে বোঝাচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি, যাতে ধানের পরিবর্তে অন্য কোন ফসল করলে সে ব্যক্তিগতভাবে লাভবান হবে এবং এজ এ অঞ্চল হিসেবে আমরা এই পুরো বরেন্দ্র অঞ্চলটাকে পরিবেশ বিপর্যয় হাত থেকে রক্ষা করতে পারবো। বর্তমানে জ্বালানি তেলের যে বাড়তি মূল্য ধরা হয়েছে তা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বলছেন কৃষকরা। এতে উৎপাদন খরচ বাড়লেও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, রাজশাহী।
2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে 30 এপ্রিল মধ্যরাত থেকে দেশের 6 জেলার 5টি অভয়াশ্রমে শুরু হবে মাছ শিকার। জাল নৌকা মেরামতের মাধ্যমে নদীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর জেলেরা। কাঙ্ক্ষিত মাছ পেলে নিষেধাজ্ঞাকালীন আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার আশা তাদের। মৎস্য বিভাগ জানিয়েছে পাওয়া যাবে নিষেধাজ্ঞার সুফল। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। 30 এপ্রিল মধ্যরাত থেকে শেষ হচ্ছে দেশের 6 জেলার 5টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারের সরকারি নিষেধাজ্ঞা। নদীতে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর মৎস্যজীবীরা। জেলেদের কেউ মেরামত করছেন জাল, কেউ বা ট্রলার নৌকা। নদীতে কাঙ্ক্ষিত মাছ পেলেও নিষেধাজ্ঞাকালীন আর্থিক ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় তারা। বিগত দিনের যে মাছ ধরতে পারে না, যে ঘাটতিটা ছিল, ওই ঘাটতিটা পূরণ করে আবার উঠে আসতে পারবো। নদীতে মাছ ধরতে নামবো, আশা করি অনেক মাছ ধরবো। দেশের ইলিশ সম্পদের উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 6 জেলার 5টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করে সরকার। নিষেধাজ্ঞা সফল হওয়ায় সুফল পাবেন জেলেরা বলছে মৎস্য বিভাগ। ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ তারা ধরে এই 2 মাসের ক্ষতি তারা পুষিয়ে নিতে পারবেন। আর এই 2 মাসের আমরা জাটকার বরাদ্দকৃত চাল থেকে 40 কেজি হারে প্রতি মাসে তাদের চাল বিতরণ করেছি। জেলায় 1 লাখের বেশি মৎস্যজীবী থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা 80,000। সময় সংবাদ, পটুয়াখালী। ভোর থেকে সারা দেশে ছুটছে বৃষ্টি। বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে বিপাকে পড়েছেন স্কুল, কলেজ ও অফিসগামীরা। এই নিয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়ায় আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। প্রথমেই সরাসরি যাচ্ছে উজ্জ্বল চক্রবর্তীর কাছে। উজ্জ্বল, গতকালকে দিনভর কালবৈশাখী ঝড়ের পর আজ কিন্তু ভোর রাত থেকেই ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার যে 9টি উপজেলা আছে, প্রত্যেকটি উপজেলাতে আমরা খবর নিয়েছি, প্রত্যেকটি উপজেলাতেই বৃষ্টি হচ্ছে। সেই সাথে তীব্র, কখনো মাঝারি, কখনো ভারী, কখনো হালকা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আছে আমি ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদারপাড়া এবং মুন্সিপাড়া এলাকায়। এই এলাকায় কিন্তু সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আপনাকে জানিয়ে রাখি, গতকাল এবং আজকে বৃষ্টিপাতের কারণে ব্রাহ্মণবাড়িয়া যে হাওর অঞ্চল আছে, অর্থাৎ নাসিরনগর, সেই হাওর অঞ্চলে কিন্তু যে উঠতি যে ধানি জমি যেগুলো আছে, সেগুলো কিন্তু উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু সেগুলো অনেকটি তলিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন অন্তত 100 হেক্টর জমির ধান, পাকা ধান কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। সেই জায়গা থেকে কিন্তু কৃষকরা ডুবিয়ে ধানগুলো কেটে নিয়ে আসছে। এর মধ্যে গতকালকে কালবৈশাখী ঝড়ের কারণে বিভিন্ন এলাকায়, কসবা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর এলাকায় বিভিন্ন গাছপালা ভেঙে পড়ে এবং বৈদ্যুতিক যে খুঁটিগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে পড়ার কারণে অনেক অঞ্চলে কিন্তু এখনও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। গতকাল ছিল এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু আমরা দেখেছি মোমের আলো জ্বালিয়ে অনেকেই পরীক্ষা দিয়েছেন এবং বইয়ে আবহাওয়ার মধ্যে বৃষ্টিতে ভিজে কিন্তু তারা পরীক্ষা কেন্দ্রে এসেছেন। সব মিলিয়ে যে গত দুদিনের যে বৃষ্টি চলমান আছে, সেই বৃষ্টিতে কিন্তু ফসলের যেমন ক্ষতি হয়েছে, তেমনিভাবে যে পরীক্ষার্থীর ক্ষতি হয়েছে, তেমনি বৈদ্যুতিক গাছপালা খুঁটি বিধ্বস্ত হয়ে কিন্তু বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার কাঁচা বাড়িঘর, রাস্তাঘাট সেগুলো কিন্তু বিধ্বস্ত হয়েছে। সব মিলিয়ে যে বর্তমানে কালবৈশাখীর ঝড়ের যে তাণ্ডব, সেটি কিন্তু আমরা বিভিন্ন গ্রামাঞ্চলে দেখেছি। আজ কিন্তু হাওরে একইভাবে কিন্তু বর্তমানে কিন্তু বৃষ্টি হচ্ছে। হাওর অঞ্চলে পানি বাড়ছে বলে আমাদেরকে কৃষকরা জানিয়েছেন। তারা বলছেন যে বর্তমানে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু উজান থেকে নেমে আসা পানি বাড়ছে, ক্রমশ যদি বাড়তে থাকে যে জমিগুলো এখনো আছে সেগুলো কিন্তু তলিয়ে যাবে বলে তারা আশঙ্কা করছেন এবং কৃষকদের ক্ষতি পুষিয়ে ওঠা নিয়ে কিন্তু তারা বেশ শঙ্কায় আছেন। কেননা হাওর অঞ্চলে একটি মাত্র ফসল, সেই ফসলই কিন্তু কৃষক পুরো বছর জুড়ে চলে তাদের জীবন জীবিকা। এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে বৃষ্টি এবং যে হাওর অঞ্চলের সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছে আমাদের সহকর্মী শফিকুল আলম আছে চট্টগ্রামে, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। জলাবদ্ধতা হলেও আজকে কিন্তু জলাবদ্ধতা নাই, যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে না। তবে গতকাল যে জলাবদ্ধতা হয়েছিল বিভিন্ন নিচু এলাকায়, সেটির প্রভাব এখনও রয়ে গেছে। যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সড়কটি বলা হচ্ছে, এখানে অনেকগুলো হাসপাতাল, বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই সড়কগুলোর অবস্থা একেবারে নাজুক অবস্থা। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে গতকাল যেখানে জলাবদ্ধতা হয়েছিল, সেখানে সেই সড়কগুলো যে গাড়িগুলো আসছে, সেখানে প্রচুর ময়লা জমে আছে, অত কাদা জমে আছে, সেগুলো কিন্তু সেনাবাহিনী
সেনাবাহিনীর একটি দল এসেছে এবং সেই দলটি এসে সেই ময়লাগুলো অপসারণ করার চেষ্টা করছে। এখন প্রশ্ন জেগেছে আসলে কেন হঠাৎ করে এরকম জলাবদ্ধতা হলো। সেটি হচ্ছে আসলে কর্তৃপক্ষ যারা বলছে তারা বলছে আসলে বর্ষা আরও 15-20 দিন পরে আসার কথা। সে কিন্তু অগ্রিম যে কালবৈশাখীর প্রভাবে যে গতকাল মুষলধারে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে যে 36টি খালের পাশাপাশি আরও যে 21টি খাল রয়েছে, সে খাল সবগুলো খালের মাথায় যে বাঁধ রয়েছে সে বাঁধগুলো খুলে না দেওয়া কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তারা বলছিলেন যে এই বাঁধগুলো আরও 15 দিন পরে খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই বাঁধগুলো খুলে দিতে পারেনি, যে কারণে কিন্তু নালাগুলো দিয়ে পানি সরবরাহ হতে পারেনি। না হতে না পারে গতকাল বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর একটি জানিয়ে রাখি, কিছুক্ষণ পর কিন্তু সিটি কর্পোরেশনের মেয়র তিনি বিভিন্ন খাল যেগুলো রয়েছে সে খালের বাঁধগুলো পরিদর্শন করতে বের হবেন এবং যে বাঁধগুলো ঝুঁকিপূর্ণ, মানুষের জন্য কষ্টকর, সে বাঁধগুলো খুলে দেওয়ার গতকালে তিনি ঘোষণা দিয়েছেন। আজকেও তিনি পরিদর্শন করে সে বাঁধগুলো কিন্তু তিনি খুলে দিবেন। আপনাকে জানিয়ে রাখি, এই যে 11,000 কোটি টাকার যে প্রকল্প, সে পুরো প্রকল্পটিকে আসলে করছেন সিডি এবং সেনাবাহিনীর মাধ্যমে এই প্রকল্পটি চলছে। এবং যদিও সিটি কর্পোরেশনের কিছু অংশ সিটি কর্পোরেশন করছে, তারা 21টি খাল নিজস্ব অর্থায়নে তারা বিভিন্ন জায়গায় করছে, যদিও 11,000 কোটি টাকা প্রকল্পটি পুরোপুরি করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু গতকাল গিয়ে সাধারণ মানুষের যে ভোগান্তি হয়েছে, সাধারণ মানুষের রাস্তা থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় যেতে পারেনি, বিশেষ করে এই এলাকায় বেশি, এখানে গলা সমান পানি উঠেছিল গতকাল, এবং পাশাপাশি যে মুরাদপুর এলাকায় সেখানে কিন্তু পুরো রাস্তা ডুবে গিয়েছে, এবং আগ্রাবাদ এলাকা, চকবাজার এলাকায় বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং মানুষের কালকে আমরা ক্ষোভে দেখেছি, দুর্ভোগেও দেখেছিলাম। কিন্তু একটি সুখবর হচ্ছে গত বর্ষায় কিন্তু জলাবদ্ধতা 50% নামা আনা সম্ভব হয়েছিল, কারণ এই খালের মাথায় যে বাঁধগুলো ছিল সেগুলো অপসারণ করা হয়েছিল। কিন্তু নতুন করে আবার কাজ শুরু হওয়ায় এবার কিন্তু বর্ষার আগে সে বাঁধগুলো এখনো খুলে দেওয়া হয়নি। যে বাঁধগুলো খুলে না দেওয়ার কারণে কিন্তু এই চট্টগ্রামের বিভিন্ন এলাকা কিন্তু তলিয়ে গেছে এবং পানির নিচে বিভিন্ন এলাকা মানুষ সারাদিন কিন্তু নানা দুর্ভোগে পড়েছে। বিশেষ করে ব্যবসা বাণিজ্যের বড় ধরনের ক্ষতি হয়েছে। আমি যে এলাকায় রয়েছে প্রবর্তক মোড় এলাকায়, এটি হচ্ছে হাসপাতালগুলো, বেসরকারি এবং সরকারি হাসপাতাল, এবং চট্টগ্রাম মেডিকেলে কিন্তু এই হাসপাতালের পাশে, যে কারণে কিন্তু এখানে দোকানপাট যেগুলো ছিল সেখানে কিন্তু পানি উঠে গেছে। তবে একটি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু সেনাবাহিনী একটি দল তারা কিন্তু এই ঘটনাস্থলে এসেছে এবং ঘটনাস্থলে এসে রাস্তায় যে ময়লা আবর্জনা হয়েছে, যেগুলো ময়লা কাদা জমে আছে, সেই কাদাগুলো অপসারণ করার চেষ্টা করছে এবং শ্রমিকরাও কিন্তু আসছে সেই কাজ করার জন্য। এবং যেটি আমরা বারবার দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে এই যে খাল, এটি হিজা খাল। এই খালটি দেখলে আসলে বোঝা যাবে এই খালের প্রতিটি মোড়ে বনে বাঁধা রয়েছে, অর্থাৎ স্টিল ফ্রেম দিয়ে বাঁধা দেওয়া হয়েছে, মাটি ভরাট করে বাঁধা দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু গতকালকে যে মুষলধারে বৃষ্টি হয়েছিল প্রাথমিকভাবে 51 পরে প্রায় 80 মিলিমিটার বৃষ্টিপাত হয়, যে কারণে পানিগুলো সঠিক সময়ে প্রবাহিত হতে না পারায় পুরো এই নিচু এলাকা কিন্তু তলিয়ে যায় এবং এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে যে কালকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেটির প্রভাব এবং পরবর্তী করণীয়। এবং এই মুহূর্তে আমি চলে যাচ্ছি ঢাকা আজিমের কাছে। রাজধানী সহ সারা দেশে কিন্তু গত দুদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে দমকা হাওয়া আমরা দেখছি। এই মুহূর্তে বাংলা মোটর বলতে রাজধানীর যে চিত্র সেটিও কিন্তু বলা চলে দমকা হাওয়ার সাথে কিন্তু হালকা ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে এবং বাতাসের যে পরিমাণ সেটি কিন্তু অনেকটাই বেশি বলা চলে। বাতাসে এটি আসলে ঝোড়ো হাওয়াও বলা যেতে পারে। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এই যে বৃষ্টি সেটি কিন্তু আগামী আরও 3-4 দিন থাকার একটি সম্ভাবনা তারা দেখছেন এবং তারা বলছেন যে বজ্র সহ কিন্তু দমকা হাওয়ার যে সম্ভাবনা সেটিও কিন্তু রয়েছে এবং সেই কারণেই কিন্তু তারা কিছুটা সতর্ক অবস্থানে থাকার জন্য তারা বলেছেন। এবং আমরা এই যে রাজধানীতে যে বৃষ্টি সেটি প্রথমে অনেকটা স্বস্তি এনে দিলেও কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে কর্মজীবী এবং খেটে খাওয়া মানুষের জন্য কিন্তু অনেকটা ভোগান্তি তৈরি হয়েছে এবং আমরা দেখছি যে অনেকেই কিন্তু রোজগারহীন হয়ে পড়েছেন এবং সাধারণ যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু বৃষ্টিতে ভিজে তারপরেও কিন্তু তারা আসলে তাদের যে দৈনন্দিন যে কাজ সেই কাজে তারা বের হচ্ছেন এবং কাজ করছেন। অনেকেই কিন্তু আজকে সকালে ছাতা মাথায় কিন্তু আসলে
আসলে অফিস যেতে হয়েছে এবং বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য অনেককে কিন্তু বেগ পেতে হয়েছে এবং আমরা দেখছি যে এখনও কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেকটা কষ্ট করেই আসলে অফিসগামী হচ্ছেন এবং বিশেষ করে মেট্রো রেল সহ বেশ কয়েকটি যানবাহনে কিন্তু এই বৃষ্টির কারণে চাপ পড়েছে, কারণ অন্যান্য যানবাহনগুলোতে যাওয়া অনেকটা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এবং এর বাইরে যদি বলতে যাই সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু একটি জলাবদ্ধতা তৈরি হয় এবং সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে। বেশ কিছু রাস্তায় কিন্তু ইতিমধ্যে সামান্য কিছু পানি জমতে শুরু করেছে এবং এই পানিগুলো যদি ড্রেনেজ ব্যবস্থা দিয়ে না সরতে পারে সেক্ষেত্রে কিন্তু যান চলাচলেও কিন্তু একটি বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে এবং যার ফলে কিন্তু যে যানজটটি তৈরি হবে সেটিও কিন্তু অনেকটা রাজধানীবাসীর জন্য ভোগান্তি তৈরি করতে পারে এবং এই যে অবস্থা এটি কিন্তু আরও 2 থেকে 3 দিন চলতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজধানী থেকে বৃষ্টির সবশেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৃষ্টিতে ভোগান্তির চিত্র সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মীরা। রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত 8টার দিকে নিউ মার্কেটের পশ্চিম পাশে বটতলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত ব্যক্তি 2001 সালের শীর্ষ সন্ত্রাসীর 23 জনের তালিকায় 2 নম্বর আসামি খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন। রাজধানীর নিউ মার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে হঠাৎই গুলির শব্দ। সিসিটিভি ফুটেজে দেখা যায় মোটরবাইকে করে দ্রুত পালিয়ে যাচ্ছে 2 জন আরোহী। প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার রাত 7:45টার দিকে ওই মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত এক যুবককে লক্ষ্য করে খুব কাছ থেকে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি 5 থেকে 6টি গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। ওই লোকটার আরো আমি 2বার দেখছি, 2 জায়গায় ওই কোনায় দেখছি, এবার তাকায় মুখে মাস্ক পরা। আবার আমি বুঝি কি যে ডিফেন্সের লোক হইতে পারে। যে লোক মরছে ওই লোক রিস্কার থেকে নামছে, আর হোন্ডার থেকে আইসে 2 জন আইসে একজন গুলি করছে পরে আবার দেখছে ওই লোকটা নিয়ে মারা গেছে, পরে ওই দিকে আইটা চলে গেছে। ঘটনাস্থলে আসে পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম। প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানায় নিহত ব্যক্তি 2001 সালের শীর্ষ সন্ত্রাসীর 23 জনের তালিকায় 2 নম্বর আসামি খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন। 2001 সালে আপনারা জানেন যে তখন এই গভর্নমেন্টে শীর্ষ সন্ত্রাসী 23 জনের তালিকা প্রকাশ করছিল প্রকাশ্যে। তো তার 2 নম্বর আসামি ছিল সে। 5 আগস্টের পরে সম্ভবত 13 আগস্টে সে জামিনে মুক্ত হয়। সে পালাই ছিল, লুকাই ছিল। সন্ত্রাসীদের যারা এই আন্ডারওয়ার্ল্ড তাদের লেভেলেই কেউ না কেউ এই ঘটনা ঘটাইছে। নিহত টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমনের শালা। ইমনের হাত ধরেই অন্ধকার জগতে পা রেখেছিল টিটন। সম্পর্কে শালা দুলাভাই হলেও জামিনে বের হওয়ার পর 2 জনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা পুরনো শত্রুতা কিংবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই টার্গেট কিলিং। তবে কারা এই হত্যার পেছনে তা এখনও স্পষ্ট নয়। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ফেসবুক, টেলিগ্রামে বিভিন্ন গ্রুপে বিক্রি হচ্ছে তরুণীদের আপত্তিকর ছবি, ভিডিও, যার বেশিরভাগই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া। এই চক্রের কয়েকজন গ্রেফতার হলেও এখনও অনেকেই ধরাছোঁয়ার বাইরে। পুলিশ বলছে ভুয়া সিম, মোবাইল নম্বর ব্যবহার করে এসব অপকর্ম করছে কয়েকটি চক্র। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি ব্যক্তিগত ছবি ধারণ এবং ডিভাইস ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। শাহিনুর রহমানের ক্যামেরায় নাইম হাসানের প্রতিবেদন। পারতেছিলাম না যে আমি ভাইয়ারে কিভাবে বলবো যে ভাইয়া আমার সাথে এটা হইতেছে বা আব্বু আমার সাথে এটা হইতেছে, আমি বলবোটা কিভাবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, ধরা যাক তার নাম সাদিয়া, হঠাৎ করেই একদিন সকালে আবিষ্কার করলেন ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ছড়িয়ে পড়েছে টেলিগ্রামের একটি গ্রুপে, যে গ্রুপের সদস্য সংখ্যা 60,000-এরও বেশি। এই ঘটনায় থানায় মামলার পর জানতে পারেন সম্পর্ক ভাঙনের পর প্রাক্তন প্রেমিক
টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিয়েছেন ব্যক্তিগত মুহূর্তের ছবি, ভিডিও। আমার অজান্তে আমার ছবিগুলো ওর ফোনে রাখছে, 20-30টার মতো ছবি ছিল ওর কাছে। আমার খালতো বোন বসে যে তোর ছবি, ভিডিও এগুলা পাবলিশড হয়ে গেছে, দেখ কিছু কর, পুলিশে জানা। আমি তো আমার পরিবারকে অনেক পরে জানাইছি এইসব ব্যাপার, আমি নিজেও জানাইনি, তারা দেখছে ব্যাপারটা, দেখার পর তারা জানছে। আমার তো বলার মতো সাহসই আসছিল না। সামাজিক মাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর সাদিয়ার শান্ত জীবনে নেমে আসে নরকের যন্ত্রণা। বাসায় আমাকে ব্লেম করতেছিল, এখানে আমার আত্মীয় স্বজন আমার বাবা মাকে একে কথাবার্তা শোনাইতেছিল। না পারতে আমি সুইসাইডাল হয়ে গেছিলাম। 2021 থেকে আজকে 26, আমি বেরই হইতে পারতেছি না এই জায়গা থেকে। সময়ের অনুসন্ধান বলছে শুধু ফেসবুক ও টেলিগ্রামে মেয়েদের ব্যক্তিগত ছবি, ভিডিও বিক্রি করা এমন গ্রুপের সংখ্যা শতাধিক। মাসে 400 থেকে 500 টাকা সাবস্ক্রিপশন ফি দিলেই মেলে গ্রুপে প্রবেশের সুযোগ। এরকম আরও অসংখ্য গ্রুপ রয়েছে ফেসবুক, টেলিগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে, যে সকল গ্রুপে টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েদের গোপন ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও। ব্যক্তিগত ছবি ধারণ, ডিভাইস ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ সাইবার বিশেষজ্ঞদের। পাশাপাশি এ ধরনের ঘটনায় প্রথমেই পরিবার কিংবা বিশ্বস্ত মানুষের সঙ্গে বিষয়টি শেয়ার করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। কেউ গিয়ে ভিডিও ওই গ্রুপগুলোতে সেল করে অ্যাডমিনদের কাছে, তারা সেই ভিডিওগুলারে প্রিমিয়াম গ্রুপ নাম করে সাবস্ক্রিপশন হয়ে আবার সেল করে। যে কেউ যদি শিকার হয়, ফার্স্ট তার ফ্যামিলিরে শেয়ার করা উচিত, ফ্যামিলির সবচেয়ে ক্লোজেস্ট মানুষটারে শেয়ার করা উচিত, এবং আমার মনে হয় যে ডিরেক্ট লিগ্যাল অ্যাকশনে যাওয়া উচিত। পুলিশ বলছে ভুয়া সিম, মোবাইল নম্বর ব্যবহার করে এসব অপকর্ম করছে কয়েকটি চক্র। এসব রোধে নজরদারি জোরদার করা হয়েছে। তারা যতই রকমের ভুয়া সিম কার্ড ইউজ করুক বা ভুয়া আইপি ইউজ করুক, যত কিছুই চেঞ্জ করুক, এটা 2 দিন আগে পরে তাকে আমাদের জালে ধরা পড়তেই হবে এবং তাকে কিন্তু তার শাস্তি পেতেই হবে। অপরাধের শিকার মেয়েদের ভয় না পেয়ে আইনের আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। বগুড়া শহীদ জিয়া মেডিকেলে চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ফরেনসিক পরীক্ষা করাও সম্ভব হয়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে বারবার জ্ঞান হারাচ্ছে সংঘবদ্ধ ধর্ষণের শিকার 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। ছোট্ট শিশুটির জীবন নিয়ে শঙ্কায় চিকিৎসকরা। স্বজনরা জানান, সোমবার বিকেলে তালতলা উচ্চ বিদ্যালয়ের পাশে অচেতন অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারের দাবি, স্কুলে যাওয়ার পথে পাশের এলাকার 2 বখাটে অটোরিকশায় তুলে অপহরণের পর ধর্ষণ করে। 9:30টার সময় বাইরে হয়েছে, বাড়ি থেকে বাইরে হয়ে স্কুলে গেছে। যাওয়ার পরে ওখান থেকে রাস্তার মাথা থেকে 2 ছেলে অটো রিক্সায় তুলছে। 4টের দিকে মনে করেন যে মেয়েটা আবার যে রাস্তার মাথা থেকে নিচে, ওই রাস্তার মাথা ওই বাড়ির পাশের বাড়ির এক মহিলা যায় তাকে পড়ে আছে। শারীরিক অবস্থা ভালো নয়, থাকেই জ্ঞান হারাচ্ছে, থাকেই আবার জ্ঞান হচ্ছে। চিকিৎসক জানান, ভুক্তভোগী শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল হলে করা হবে ফরেনসিক পরীক্ষা। প্রাথমিক চিকিৎসাধীন আছে এবং আমরা যেটি আশা করছি তার শারীরিক অবস্থা আরেকটু উন্নতি হলে আমরা ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠিয়ে তার যেটি মূল পরীক্ষা সেটি আমরা সম্পন্ন করব। শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দাখিল করা হয়নি। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। আমরা ঘটনার সাথে যারা বা যেই সম্পৃক্ত থাকুক তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হবে। আমরা এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি পরিবারের বা কোনো পক্ষ থেকে আর কি। সোমবার বিকেলে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হয় 6ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী। সময় সংবাদ, বগুড়া। চাঁপাইনবাবগঞ্জের কাছড়ার বিলের সেতুর বেহাল দশা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সময় টিভি, যা নজরে পড়ে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরপরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নির্দেশ দেন সংযোগ সড়ক নির্মাণে। 2 সপ্তাহেই পাল্টে যায় চিত্র।
ভোগান্তি থেকে মুক্তি পেয়ে খুশি স্থানীয়রা। শাহজাহান আলীর ছবিতে জাহাঙ্গীর আলমের রিপোর্ট। সেতু আছে, সংযোগ সড়ক নেই। দুর্ভোগের এ চিত্র নিয়ে গত বছরের নভেম্বরে প্রতিবেদন প্রকাশ করে সময় টিভি, যা চোখে পড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরপরই দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে। গত 25 মার্চ তদারকিতে আসেন মন্ত্রী। এরপর 2 সপ্তাহে পাল্টে যায় চিত্র। সময় টিভি সহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচারণা করে প্রধানমন্ত্রীর এটা নজরে আসে। এখন আল্লাহর রহমতে ব্রিজটা হয়ে গেল, খুব সুখের সঙ্গে ধরলেন ফসল পানি নিতে পারবে মানুষ। সোশ্যাল মিডিয়া এবং নিউজে আসবার পর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে। এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য একটি সিদ্ধান্ত দিয়েছেন এবং একটি নোট ভার্বাল অনুমোদন করে দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর ও আশপাশের কয়েকটি ইউনিয়নকে যুক্ত করেছে কাচরার খালের এ সেতু। চলাচলের রাস্তা সুগম হওয়ায় খুশি স্থানীয়রা। এই ব্রিজটা পড়ে থাকার কারণে প্রায় 10 থেকে 12 কিলো ঘুরে আমাদের শহরে যেতে হতো। 15 দিনের মধ্যে বলে গেছিল প্রতিমন্ত্রী, 15 দিনের মধ্যে হয়েছিল। চালু করাতে খুবই হাজার হাজার উপকার হয়েছে। তাৎক্ষণিকভাবে সেতুতে যান চলাচল শুরু হলেও এখনও বাকি রয়েছে সংযোগ সড়কের সুরক্ষা দেয়াল সহ বিভিন্ন কাজ। তবে দ্রুত এই কাজগুলো শেষ করার আশ্বাস সংশ্লিষ্টদের। এখন ব্রিজের প্রোটেক্টিভ ওয়ার্ক সহ আলাদা অ্যাপ্রোচ রোডের কাজ বাকি আছে। আমরা আশা করি জুনের মধ্যে আমরা প্রকল্পটি শেষ করে আমরা ব্রিজটি যেটা শতভাগ সফলতা সেটা এলাকার জনগণ যাতে ভোগ করতে পারে, আমরা সেই ব্যাপারে ব্যবস্থা নিব। 60 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 60,90,92,000 টাকা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বগুড়া সিরাজগঞ্জ নতুন রেলপথের ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে চলছে নির্মাণ কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়া। এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলছেন, নতুন রুটে রাজধানীর সঙ্গে যাতায়াতে সময়ের সঙ্গে পণ্য পরিবহন ব্যয়ও কমে আসবে। কর্তৃপক্ষ বলছে, নকশা তৈরির কাজ প্রায় শেষ। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল্লাহ আলের রিপোর্ট। বগুড়া থেকে ঢাকায় যাতায়াতে রেলপথের সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। রেলপথের সময় আরও কমাতে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া রুট এড়িয়ে সিরাজগঞ্জ থেকে সরাসরি বগুড়া পর্যন্ত নতুন ডুয়েল গেজের রেলপথ নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। বর্তমানে চলছে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া। 85.6 কিলোমিটার দীর্ঘ এই রেলপথের 50.3 কিলোমিটার অংশ পড়েছে বগুড়া জেলায়। জেলা প্রশাসনের তথ্য মতে এরই মধ্যে প্রকল্পের জন্য 481 একরের বেশি জমি অধিগ্রহণ করা হয়েছে। 2025 সালের 23 অক্টোবর থেকে এ পর্যন্ত 112টি চেকের মাধ্যমে মালিকদের 84 কোটি টাকার বেশি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলছেন, নতুন রুটে রাজধানীর সঙ্গে যাতায়াতের সময়ের সঙ্গে পণ্য পরিবহন ব্যয়ও কমে আসবে। এটা যত দ্রুত শেষ হবে আমাদের তত আমাদের ব্যবসা সম্প্রসারণ হবে। বগুড়াতে আমাদের অনেক বায়াররা আসবে, যেমন কৃষকরা লাভবান হবে, আমার ভোক্তারাও যারা আছে তারা লাভবান হবে। শুধু নারী উদ্যোক্তাদের না, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্যের প্রসার করবে। ভূমি অধিগ্রহণ শেষে শীঘ্রই প্রকল্পের কাজ পুরোপুরি চালুর আশ্বাস জেলা প্রশাসকের। বগুড়া থেকে সিরাজগঞ্জের যে রেলের কার্যক্রম সেটি আমরা দেখছি এবং এটার অধিগ্রহণের সকল টাকা আমরা পেয়ে গিয়েছি এবং এটা কম্পেনসেশন দেওয়া হচ্ছে। সো এই অধিগ্রহণ যদি সম্পন্ন হয়, ওনারা যদি জায়গা বুঝে পান, ওনারা কাজ শুরু করতে পারবেন। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী বগুড়া সিরাজগঞ্জ নতুন রেলপথে 2 জেলায় 1টি জংশন ও 6টি স্টেশন নির্মাণ করা হবে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। আইনের লঙ্ঘন হলেও জয়পুরহাটে অনেকেই শ্রমিকের ভারী কাজ করাচ্ছেন শিশুদের দিয়ে। অল্প টাকায় বেশি কাজ হাসিল হওয়ায় কল কারখানা বা দোকানপাটে শিশু কর্মচারীকে নিয়োগ দেন মালিকরা। শ্রম আইন বলছে 14 বছরের নিচে কোনো শিশুকে কাজে খাটানো সম্পূর্ণ নিষিদ্ধ। আর 14 থেকে 18 বছরের কিশোরদের হালকা কাজে নিয়োগ দেওয়া যেতে পারে, তবে তা যেন তাদের শিক্ষা বা স্বাস্থ্যের ক্ষতি না হয়। শাহাদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। স্কুল আমাকে ভাল লাগে, কিন্তু আমি যেতে পারি না, বাসায় অভাব। যে কাঁধে স্কুল ব্যাগ, হাতে খাতা কলম থাকার কথা, সেই কাঁধে বইছে সংসারের বোঝা। কারো বাবা নেই, কেউ আবার বাবা মা দুইজনকেই হারিয়েছেন। এ অবস্থায় কিভাবে চলবে জীবন?
তাই তো দারিদ্রতার কষাঘাতে নিজেই নেমেছে রুটি রুজির খোঁজে। আমাদের অভাবী সংসার, আমার বাপ হোস্টেলে কাজ করে। আমি স্কুলে যেতে পারি না, আমার বন্ধু সবাই যায় আমার বয়সে। গায়ে থাকি, যে টাকায় পাই বাসায় দেই। জয়পুরহাট শহরের বিভিন্ন কারখানা, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছে শত শত শিশু। অল্প বেতনে বেশি কাজ আদায় করার সুযোগ লুফে নিতে শ্রমিক হিসেবে অনেকেই বেছে নেন শিশুদের, চাপিয়ে দেন অতিরিক্ত বোঝা। এতে লঙ্ঘন হচ্ছে শিশু শ্রম আইন। পড়াশোনা ইচ্ছা থাকলেও পড়াশোনা করতে পারি না। অভাবী সংসার, আমাকে এখন থেকে কাজ করে খেতে হয়। 18 বছরের নিচে শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা বলছেন, অভাবের কথা চিন্তা করে তাদের জীবিকার ব্যবস্থা করা হয়। কাজও শিখে 2 পয়সা পায়, তারা বাসায় নিয়ে যায়, মা বাবা বলে খায়। তাদের অভাবের তাড়নায় এলা কাজ করে। শিশু শ্রম আইন বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী বলেন, বাংলাদেশে শিশু শ্রম আইন অনুযায়ী 14 বছরের নিচে কোনো শিশুকে কোনো ধরনের কাজে নিয়োগ করা যাবে না। যেসব প্রতিষ্ঠানে শিশু শ্রম দেওয়া হচ্ছে তাদের মূল মালিকদেরকে উচিত ওই শিশুদেরকে ওই প্রতিষ্ঠান থেকে তাদেরকে শিক্ষাও দেওয়া উচিত। শ্রম আইন বলছে 14 থেকে 18 বছরের কিশোরদের হালকা কাজে নিয়োগ দেওয়া যেতে পারে, তবে তা যেন তাদের শিক্ষা বা স্বাস্থ্যের ক্ষতি না হয়। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। বিএসটিআই সরকারি যে প্রতিষ্ঠানের সনদ ছাড়া বিক্রি করা যায় না মোড়কজাত কোনো পণ্য, অথচ সেই নিতেই ঘাম ছুটে যায়। আবার সনদ পেলেও জুটে বাৎসরিক বড় অঙ্কের ফির চাপ। প্রতিষ্ঠানটির নানা চাওয়া মেটাতে গিয়ে ঝরে পড়ে অনেক উদ্যোগ। এমন অভিযোগ এসএমই থেকে বড় সব ব্যবসায়ীদের। রয়েছে তথ্য বিভ্রাট। একই স্বাদের পণ্যের ওজন ভেদে আলাদা টেস্ট ফি দিতে হয় বলে উদ্যোক্তারা জানালেও প্রতিষ্ঠানটির দাবি এক ক্যাটাগরির পণ্যের জন্য দেয়া হয় একটি সনদি। এ অবস্থায় বিএসটিআই উদ্যোক্তাদের ভোগান্তি হয়রানি কমাতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। অন্তরা সেনের রিপোর্ট। করোনাকালীন অনেকের মতো তনুশ্রীও ঘরে বসে শুরু করেন হোমমেড আচারের উদ্যোগ। বছর 4 আগে ঝক্কি ঝামেলার পর ট্রেড লাইসেন্স করাতে পারলেও এখনও নিতে পারেননি বিএসটিআইয়ের অনুমোদন। আমাদের মতো অনেকে আছে যাদের ফ্যাক্টরি নাই, তারা ঘরোয়াভাবে কাজটা করে। এই যে আলাদা আলাদা ফিস, এগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি বার্ডেন হয়ে যায়। এই কারণে বিএসটিআইটা করতে পারছি না সহজে। তনুশ্রীর মতো বিএসটিআইয়ের লাইসেন্স ফি নিয়ে অভিযোগ আছে অনেক উদ্যোক্তার। অতিরিক্ত ফি আর জটিল প্রক্রিয়ার কারণে অনেকেই মারাতে চান না সংস্থাটির পথ। বিএসটির নিয়ম হচ্ছে প্রতি মধুর জন্য আলাদা আলাদা লাইসেন্স করা, টাকা জমা দেওয়া, যে নিয়ম অনুসারে প্রতিটা ফ্লেভার প্রতিটা লাইসেন্স পরীক্ষা করতে, কিন্তু ওইগুলো তো আমরা ছোট উদ্যোক্তা, আমাদের পক্ষে সম্ভব না ওগুলো। খাদ্যজাত যে কোনো পণ্যের জন্য বিএসটিআইয়ের গুণগত মান সনদ পেতে গেলে পেরুতে হবে 21টি ধাপ। প্রথমে আবেদন ও 1000 টাকা সহ জমা দিতে হবে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স কপি, টিন সার্টিফিকেট, কারখানার লেআউট সহ 8 ধরনের কাগজপত্র। এরপর কারখানা পরিদর্শনে গিয়ে পণ্যের নমুনা সংগ্রহ করে তা সিল করে দেবেন কর্মকর্তা। সিল করা নমুনা বিএসটিআইয়ের অফিসে গিয়ে নির্ধারিত টেস্টিং ফি সহ জমা দিতে হয়। এক্ষেত্রে একই স্বাদের একই পণ্যের আলাদা সাইজের বোতল কিংবা প্যাকেটের জন্য দিতে হয় আলাদা ফি। খাদ্যজাত পণ্যের জন্য যা 1200 থেকে 16,000 টাকা। এরপর ল্যাবরেটরি পরীক্ষায় উত্তীর্ণ হলে দেয়া হয় লাইসেন্স, যা বাড়িয়ে দেয় খরচ ও ভোগান্তি। আমের আচারের ভেতরে যদি আপনার আলাদা করে 5টা ধরন থাকে, তাহলে ওটার জন্য 5টা প্রসেস সবকিছু ইন্ডিভিজুয়ালি করতে হয়। ওখানে উল্লেখ থাকবে 150 গ্রামের এবং আপনার কাছে 200 গ্রামের আছে, 200 গ্রামের। তো ওই দুইটা জারি আপনি আসলে 3 বছরের জন্য অনুমোদন পাচ্ছেন। এরপরে এটাকে আবার রিনিউ করতে থাকতে হয় 3 বছর অন্তর অন্তর। কোনো পণ্য বিএসটিআইয়ের লাইসেন্স পাওয়ার পর সেই পণ্যের বার্ষিক উৎপাদন বা বিক্রির ওপর 0.07 থেকে 0.1% হারে প্রতি বছর সার্টিফিকেশন মার্ক ফি দিতে হয়। প্রতি বছরের হিসাবে এককালীন 3 বছরের জন্য দিতে হয় এই ফি, যা 1500 টাকা থেকে শুরু করে 35 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এর সঙ্গে আবার যোগ হয় 15% ভ্যাট, যা চাপে ফেলে বড় বড় কোম্পানিকেও। প্রোডাক্টের স্যাম্পল তারা প্রপারলি টেস্ট করে যদি তারা অনুমোদন দেয় এবং একটা অ্যাপ্রুভাল যদি তারা 3 বছরের জন্য একবারে দেয়, তাহলে কিন্তু প্রতিবারই আমাকে বিএসটিতে দৌড়াতে হচ্ছে না বা তাদেরও ইন্সপেকশন করার প্রয়োজন হচ্ছে না। র্যান্ডম ইন্সপেকশন অলওয়েজ করতে পারে, মার্কেট থেকে প্রোডাক্ট উঠিয়ে অলওয়েজ করতে পারে, বাট আমাকে যেন 3 বছরের মধ্যে একবার যেতে হয়, এই প্রসেসটা হওয়া উচিত।
যদিও এ ব্যাপারে ভিন্ন তথ্য দিয়ে বিএসটিআর সার্টিফিকেশন মার্কস সিএম বিভাগের পরিচালক জানান, একটি ক্যাটাগরির পণ্যের জন্য একটি লাইসেন্সই যথেষ্ট। আমরা সার্টিফিকেটের ফিও একটাই রাখি, আবেদন ফিও একটাই রাখি, শুধুমাত্র ওই ভেরিয়েন্টগুলোর টেস্ট ফি আলাদা আলাদা হয়। একই জিনিস যদি আপনি বিভিন্ন সাইজে করেন, আমরা একটা সাইজেরই টেস্ট করি, কারণ ওটা একই জিনিস, ওটা টেস্টও একই করি। এই অবস্থায় উদ্যোক্তাদের সুবিধার্থে বিএসটিআই লাইসেন্স ফি কমাতে কাজ চলছে বলে জানান শিল্প সচিব। বিএসটিআই যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান তাদের সাথে একই রকম ট্রিট করে এসএমইদের সাথে। তা আমরা আগামী গভর্নিং বডিতে আমরা এটা উত্থাপন করব যে তাদের জন্য সহজভাবে এবং কিছু অর্থ কমানো যায় কিনা, এটার ব্যাপারে আমরা চিন্তাভাবনা আছে। উদ্যোক্তাদের ভোগান্তি কমাতে ওয়ান স্টপ সার্ভিস চালুর বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার তাগিদ সংশ্লিষ্টদের। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে তারা যাতে একসাথেই সবগুলো কম্পোনেন্টগুলো ফয়সালা করে দেয়। অন্তরাসেন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ কনসুলেটের কাছে শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। পরে মরদেহ ফিউনারেল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। জামিলের মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার জামিলের মরদেহ হস্তান্তর করা হলে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সাথে যোগাযোগ করে ফ্লোরিডা বাংলাদেশ কনসুলেট। পরে প্রবাসীদের সাথে আলোচনা করে মরদেহ পাঠানো হয় ফিউনারেলে। এদিকে অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ এখনও শনাক্ত হয়নি। যুক্তরাষ্ট্র বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানান, জামিলের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। দু একদিনের মধ্যে মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। জামিল লিমনের মরদেহ আজ পুলিশ ফিউনারেল কোম্পানির কাছে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। মিয়ামির বাংলাদেশ কনসুলেট সাউথ ফ্লোরিডার বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা করে এবং ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফিউনারাল কোম্পানির কাছে মরদেহ হস্তান্তর করা হবে। সেখানে মুসলিম রীতিতে সকল প্রক্রিয়া সম্পন্ন হবার পর মরদেহ দেশে পাঠানোর অর্থাৎ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেবে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ 2 ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। 142 আসনে ভোট দিচ্ছেন 3 কোটির বেশি ভোটার। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, শুরু হয়ে গিয়েছে গণতন্ত্রের উৎসব। সকাল 7টা থেকে এই উৎসবে সামিল লম্বা লাইনে নারী পুরুষ ভোটাররা, প্রবীণ এবং নবীন ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। আমরা দেখেছি যে সকাল 7টা থেকে 7টার অনেক আগে থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের এই অধিকার প্রয়োগ করার চেষ্টা করছেন। সকালবেলা কলকাতা এবং কলকাতার আশেপাশে আপনি জানেন যে এই প্রথম এই দ্বিতীয় এবং শেষ দফার যে ভোট চলছে সেটি এই 7টি জেলায় 142 আসনের ভোট এবং এই আজকের দিনে 3,21,00,000 ভোটার তারা কিন্তু 1448 জনের ভাগ্য নির্ধারণ করবেন। স্বাভাবিকভাবেই এই 1448 জনের ভাগ্য নির্ধারণের মধ্যে সবচেয়ে আলোচনায় যে কেন্দ্রটি সেটি দক্ষিণ কলকাতার ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে ভবানীপুরের ভোটাররা ভাগ্য নির্ধারণ করবেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও মমতার মন্ত্রিসভার একেবারে কম করে হলেও 19 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বেশ কয়েকজন সেলিব্রিটির আজকে ভাগ্য নির্ধারিত করবেন রাজ্যের ভোটাররা, এই অঞ্চলের ভোটাররা। নির্বাচন কমিশন প্রথম দফায় আপনি জানেন যে এই 23 এপ্রিল যে প্রথম দফায় 16টি জেলায় যে 152টি বিধানসভা আসনে যেরকম ভাবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং রক্তপাতহীন, সহিংসতা মুক্ত নির্বাচন করেছে নির্বাচন কমিশন, কিন্তু এই দ্বিতীয় দফা অর্থাৎ শেষ দফার ভোটের ক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশনের যে কঠোর বিধি নিষেধ এবং আইন শৃঙ্খলা বাহিনীর যেরকম ভাবে আমরা দেখেছি রাস্তায় এবং ভোট কেন্দ্রের বাইরে এবং
বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা সম্বলিত নির্বাচন কমিশনের গাড়ি একেবারে নির্দিষ্ট জায়গায় এক থেকে দুজনের বেশি দাঁড়ানোর কোনো সুযোগ নেই। এই কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের এই দ্বিতীয় এবং শেষ দফার বিধানসভা ভোটের প্রায় কয়েক ঘন্টা ইতিমধ্যেই প্রায় 1.5-2 ঘন্টা অতিবাহিত হয়েছে। জানিয়ে রাখি যে বেশ কিছু সকাল থেকে বেশ কয়েকটি বুথে ভোট দেরিতে শুরু হওয়ার অভিযোগ রয়েছে। গতকাল রাতে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা বেশ কয়েকটি জায়গা থেকে ভোট সহিংসতার খবর মিলেছে। যদিও বিশেষ পুলিশ অবজারভার সহ 142 আসনের যে নির্বাচন কমিশনের অবজারভার এবং নিরাপত্তা রক্ষীরা কিন্তু সদা তটস্থ রয়েছেন। নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং রক্তপাতহীন করাই এখন নির্বাচন কমিশনের কাছে প্রধান লক্ষ্য। আর ভোটাররাও লম্বা লাইন দিয়ে ভোট দান করবেন, এটাই কিন্তু প্রত্যাশা করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভোট দেওয়ার জন্য রাজ্যের এই বাকি 7 জেলার 142 আসনের ভোটারদের আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় এবং শেষ দফা নির্বাচনের আমার কাছে থাকা প্রথম 1.5-2 ঘন্টার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। হরমুজ প্রণালী খুলে দিতে ইরান অনুরোধ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরান অভ্যন্তরীণ সংকটের মধ্যে রয়েছে, কোনোভাবে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ বা টোল গ্রহণ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে যুদ্ধক্ষেত্রে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। এরই মধ্যে নতুন করে 35টি ইরানি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে যুদ্ধে তেহরান ওয়াশিংটনকে অপমানিত করছে বলে দাবি করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। যুদ্ধবিরতি চললেও নিত্যদিনই ইরান যুদ্ধ নিয়ে নানা ধরনের দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে তিনি দাবি করেছেন হরমুজ প্রণালী খুলে দিতে ইরান যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করেছে। সামাজিক মাধ্যমে তিনি আরও জানান, ইরানের অভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে, ইরান নেতৃত্ব সংকটে রয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালীকে ইরান অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনোভাবেই এই আন্তর্জাতিক জলপথে নিয়ন্ত্রণ বা টোল মেনে নেওয়া হবে না। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি বন্দরে যাত্রা রোধে এখন পর্যন্ত 39টি জাহাজকে বাধা দেয়া বা ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র 35টি ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, এসব ব্যক্তি বা প্রতিষ্ঠান জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত। অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, দেশটি এখনও যুদ্ধাবস্থায় রয়েছে। শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে তিনি জানান, শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেয়ার দুঃসাহস দেখায় তবে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, পদ্ধতি ও রণক্ষেত্রে কঠিন জবাবের মুখোমুখি হতে হবে। যুক্তরাষ্ট্র ও আমাদের শত্রুদের প্রতি কোনো আস্থা না থাকায় যুদ্ধের সময়ের মতোই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমাদের লক্ষ্যবস্তুর তালিকা নিশ্চিত করতে জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সৌদি আরবে উপসাগরীয় সহযোগিতা পরিষদের শীর্ষ বৈঠকে নেতারা হরমুজ প্রণালী পুনরায় খোলার আহ্বান জানান। কাতার ও সংযুক্ত আরব আমিরাত সতর্ক করেছে, সংঘাতে দীর্ঘস্থায়ী হলে আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়বে। এদিকে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চরম অপদস্থ করেছে বলে দাবি করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। তিনি বলেন, আলোচনার টেবিলে কৌশলের দিক থেকে তেহরান ট্রাম্প প্রশাসনকে টেক্কা দিয়েই যাচ্ছে। সামাজিক মাধ্যমে জার্মান চ্যান্সেলরের এমন মন্তব্যের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতাকে সমর্থন করেন মার্চ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। 5 বছর পর আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। খেলা শুরু হবে কাল বেলা 2টায়। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগেও টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ, তবে সেটা মিরপুরের মন্থর আর নিচু উইকেটে। তাই সে সিরিজ জয়ে আনন্দ ছিল না খুব একটা, শূন্য প্রাপ্তির খাতা। 5 বছর পর বাংলাদেশ সফর করা কিউইরা সাক্ষী হচ্ছে একদমই ভিন্ন এক অভিজ্ঞতার। বন্দরনগরীর প্রথম ম্যাচে হয়েছে রান বন্যা। নিউজিল্যান্ডের রান তাড়ায় রেকর্ড গড়ে লিটন কুমার দাসের দল। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচের ভাগ্য ঠিক হবে উইলো বাজিতে।
তবে দ্বিতীয় ম্যাচের আগে বিশ্রামে ছিল বাংলাদেশ দল। আগের দিনের ক্লান্তি কাটাতে হোটেল বন্দির সময় সেখান থেকেই গণমাধ্যমে বার্তা পাঠিয়েছেন স্পিনার শেখ মেহেদী। স্পিন ইউনিট দায়িত্ব নেবে আরও, অঙ্গীকার তার। 5 মাস পরে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে আসছি। ইভেন আমি প্রতিযোগিতামূলক ক্রিকেট লাস্ট 3 মাসেও খেলি নাই। বাট আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল প্রথম ম্যাচে, বাট আমি ওটা যত তাড়াতাড়ি মানিয়ে নিয়েছি। চ্যালেঞ্জিং থাকে, দেখা যাচ্ছে সবসময় একরকম হয় না, ভালো হয় খারাপ হয়, এর থেকেও সবাই শিখতে হয়। যদিও উল্টো চিত্র কিউই শিবিরে। সিরিজের টিকে থাকতে বেলা 12টায় অনুশীলনে চলে আসে নিউজিল্যান্ড। যদিও মঙ্গলবারের বৃষ্টি বাগড়ায় সে অনুশীলন প্রত্যাশা পূরণ করতে পারেনি খুব একটা। কিউইদের জন্য বাড়তি চিন্তা টম ল্যাথামের ইনজুরি। প্রথম ম্যাচে খেলতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। দ্বিতীয় ম্যাচেও তিনি না ফিরলে নিক কেলিকে আবারও সামলাতে হবে অধিনায়কের গুরুদায়িত্ব। আরেক মাথা ব্যথার নাম বোলিং বিভাগ। কারোই তেমন অভিজ্ঞতা নেই আন্তর্জাতিক টি-20তে। সাগরিকায় সে অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট হয়েছে বেশ। সবথেকে বড় ঝড়টা যায় অভিষিক্ত ম্যাথু ফিশারের ওপর দিয়ে। তবে আপাতত বিকল্প নেই খুব একটা। এদের নিয়েই সিরিজ বাঁচানোর পরীক্ষায় নামবে ব্ল্যাক ক্যাপস। লিটন দাসের নেতৃত্বে ছন্দে আছে টি-20 দল। আন্তর্জাতিকে খেলা সবশেষ 6 সিরিজের 5টাতেই জিতেছে লাল সবুজ। ধারাবাহিকতা ধরে রাখলে সংখ্যাটা বাড়বে আরও। সাগরিকায় সিরিজ নিশ্চিত হলে চিন্তা থাকবে না মিরপুরের শেষ ম্যাচ নিয়ে। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পারমাণবিক শক্তি ব্যবহারের এলিট ক্লাবে বাংলাদেশ। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু। অগাস্টে মিলবে 300 মেগাওয়াট। পাশে থাকবে রাশিয়া। রাস্তার পরে পাচার খেয়ে পরে, স্লিপ খেয়ে পরে। ট্যাক্স তো আমরা দিতেছি, আমাদের 2 টাকার উপকার হইতেছে না। সরকারের কাছে আমরা চাই এই রাস্তা যেন ঠিক করে দেয়। রাজধানীর বুকে গ্রামীণ মেঠোপথ, নেই ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টি হলেই চলাচল অনুপযোগী। অবহেলিত ঢাকা উত্তর সিটির 18টি ওয়ার্ড পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে প্রকল্প গ্রহণ। এবং বড় মৌসুমে বরেন্দ্র অঞ্চলে তীব্র সেচ সংকট। আবাদহীন একরের পর একর জমি লোডশেডিংয়ে বেড়েছে ভোগান্তি। খাল খনন কর্মসূচিতে পরিস্থিতি বদলে যাওয়ার আশা। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন অজিতা শেসে। ধন্যবাদ আলিশা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।